নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে চলুন আমরা আলোচনা শুরু করি। আসলে আমাদের এই অনুষ্ঠানে যে সময়গুলো, এই সময়গুলো শুধুমাত্র পরিপূর্ণভাবে আপনাদের জন্য, আপনাদের নিয়ে ভাবার জন্য যে কিভাবে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনি অনেক দিন পর্যন্ত সুস্থ থাকবেন, বা কিভাবে আপনার শরীরে আসা কোনো সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। কারণ আমরা জানি আপনার কাছে আপনার প্রিয় মানুষটি সবার আগে। তার শারীরিক অসুস্থতা আপনাকে সব থেকে বেশি দুঃখ দেয়, সব থেকে বেশি কষ্ট দেয়, কাজেও আপনার ফোকাস করাটা ভীষণ কঠিন হয়ে যায়। তাই কিভাবে আপনি ভালো থাকবেন আপনার পরিবারের মানুষকে নিয়ে, তো সব বিষয়গুলোর দিকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে থেকে নজর রাখি আর হাসি মুখে নজর রাখি। কারণ শুধুমাত্র শারীরিক অসুস্থতা মানেই যে আপনাকে দুঃখ পেতে হবে, টেনশন করতে হবে, ডিপ্রেশনে চলে যাবে, একদম নয়। কারণ সমস্যা আমাদের জীবনেই আসবে, মানুষের জীবনেই আসবে, আর সেই সমস্যা থেকে বের হওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আর আপনাকে সহযোগিতা করার জন্য কিন্তু রয়েছে এনবিপির এক গুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক। আজকে এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা করব, আর আপনাদের ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে আজকের আপনাদের জন্য একটি বিষয় আমরা নির্বাচন করেছি। অবশ্যই সেটি পেটের সমস্যা। পেটের বিভিন্ন কারণে সমস্যা হতে পারে। কি কি সমস্যা, কি কি কারণে আসতে পারে, কি হবে আপনার প্রতিকার, কিভাবে আপনি চলবেন, কি আপনি করবেন, কি আপনি একদম করবেন না, সব বিষয়গুলো আজকে থাকবে আপনার জন্য আলোচনায়। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আমরা প্রত্যেকদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, তবে তার মধ্যে ডক্টর ভাদুরীর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেটের সমস্যা। প্রত্যেকটি পরিবারে কারোর না কারোর পেটের সমস্যা রয়েছে। কিছু একটু এদিক ওদিক খেলি পেটের সমস্যা শুরু হয়ে যায়, যা খাচ্ছে প্রত্যেকদিন তাতে পেটের সমস্যা, বাড়ি রান্না করা খাবার খাচ্ছি তারপরেও পেটের সমস্যা। তো কেন হচ্ছে এত আমাদের পেটের সমস্যা? দেখুন, আমাদের যে পেটের সমস্যাগুলো হয়, তো মেইনলি তাদের হচ্ছে আমাদের খাদ্য খাবারের থেকেই কিন্তু হয়। এটা হচ্ছে একদম বেসিক প্রাইমারি জিনিস হচ্ছে আমাদের খাদ্য খাবার। খাদ্য খাবার যে আমরা খাই সেগুলো কতটা আমাদের স্বাস্থ্যকর, এটা কিন্তু আমাদের মাথায় নজর রাখতে হবে, মাথায় রাখতে হবে সবসময়। দেখুন, আমরা যদি এখন থেকে আরো 50 বছর পিছিয়ে যাই, তখন দেখবেন যে ধরুন আমরা যখন ছোট ছিলাম সেই টাইমগুলো দেখবেন আমাদের কিন্তু ঘরের খাবার দাবারই বেশি হতো, এবং তখন কিন্তু এই ভ্যারাইটিটা কম ছিল। তখন কিন্তু খুব মানে মুষ্টিমেয় জিনিস কিন্তু পাওয়া যেত, যেগুলো মানে ব্র্যান্ডের কথা বলছি, সেইগুলো কিনে খাওয়া হতো। যেমনি ধরুন আমি বলবো তেলের কথা, তখন কিন্তু কয়েকটা খালি ব্র্যান্ড ছিল তেল, এবং সেই সময় পপুলেশন আজকে যা আছে তার থেকে অনেক কম ছিল। যত পপুলেশন বাড়ছে, ডিমান্ড বাড়ছে জিনিসের, এবং তত কিন্তু বেশি দেখা যাচ্ছে সেই ডিমান্ড মেটাতে গিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানিরা তাকে এমনভাবে তৈরি করছে যে তার মধ্যে কিন্তু ভেজাল চলে আসছে। এই যে ভেজাল, যত বেশি আমরা ভেজাল খাচ্ছি, যত আমরা পিওর থেকে দূরে যাচ্ছি, তত কিন্তু আমাদের রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। এবং সেটা আমাদের হতে পারে আমরা যে তেল খাচ্ছি, সেই তেল, যে মশলা খাচ্ছি, গুঁড়ো মশলা প্যাকেট করা, সেটা হতে পারে, বা দোকান থেকে কিনে আনা বিভিন্ন ধরনের রেডিমেড ফুড, যেগুলো অলরেডি তৈরি হয়ে আছে, প্যাকেটে আছে, অনেকদিন পর তার এক্সপায়ারি ডেট, এরকম জিনিস যেগুলো প্যাকেটে পাওয়া যায়। এবং তার সাথে সাথে ফাস্ট ফুডের দোকান, তারপরে ধরুন রাস্তার ওপরে যেসব স্ট্রিট ফুড যেগুলো আমরা দেখছি, বা ধরুন বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, এই যে দোকানগুলো দেখবেন, খাবারের দোকান চারিদিকে ভর্তি হয়ে গেছে। এই যে খাবারের দোকানের তার যে কোয়ালিটি, এবং আমরা যে বাড়িতে খাবার আজকেও খাই, তার কোয়ালিটির মধ্যে বিশাল একটা কিন্তু ফারাক আছে। আজকাল কি হয়েছে, মানুষের একটা প্রয়োজনের খাতিরেই হোক, বা ধরুন খাবার ইচ্ছের জন্যই হোক, মানে খেতে ভালোবাসার কারণেই হোক, মানুষ কিন্তু বাইরের খাবারের দিকে অনেক বেশি ঝুঁকে গেছে। এবং তার জন্য কিন্তু এত বেশি আজকাল রেস্টুরেন্ট কিন্তু খুলেছে। শুধু একটাই কারণ মানুষ খেতে ভালোবাসে বাইরের খাবার। যত বেশি মানুষ বাইরের খাবার খাচ্ছে, তত কিন্তু মানুষের শরীরে টক্সিন তৈরি হচ্ছে। আয়ুর্বেদ মতে বলে যে আম জিনিস এমন একটা জিনিস যে সেটা যদি শরীরে একবার তৈরি হয়, সেটা কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি করে। আম যেখানে যেখানে ছড়িয়ে পড়বে, সেই জায়গার কিন্তু রোগ দেখা দেবে। যদি সেটা লিভারে পৌঁছে যায়, তো লিভারের সমস্যা হতে পারে। যদি সেটা দেখা যায় যে জয়েন্টে গিয়ে পৌঁছচ্ছে, তাহলে জয়েন্টের বাত হতে পারে। বিভিন্ন জায়গায় যেখানে সেটা গিয়ে পৌঁছাবে, তারই কিন্তু রোগ সৃষ্টি হবে। এটা আয়ুর্বেদ মতে বলা হচ্ছে। তো আমাদের এই যে খাবারের ধরন থেকেই কিন্তু এই বিভিন্ন খারাপ জিনিসটা খাচ্ছি আমরা, সেগুলোর জন্য আমের সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। এইটাই হচ্ছে মেন আমাদের আজকালকার দিনের কারণ, যে আমাদের
কেন পেটের এত সমস্যা হচ্ছে। তার পাশাপাশি আরো কয়েকটা জিনিস আছে যেটা আমরা বলি লাইফস্টাইল। লাইফস্টাইলের মধ্যে কি, এখন একটা ফোনে একটা নম্বর টিপলেই কিন্তু আপনি 10 মিনিটের মধ্যে খাবার পেয়ে যাবেন, এমন হয়ে গেছে সিস্টেম। ডেলিভারির বিভিন্ন কোম্পানি হয়ে গেছে। তাতে কি হচ্ছে, রাত 2টোর সময় কেউ জেগে আছে, হঠাৎ খেতে ইচ্ছে হলো, একটা খাবার আনিয়ে খেয়ে নিল। এই যে অটাইমে খাওয়া এবং ঘুম ঠিক মতো না হওয়া, তার ফলে কি হচ্ছে, আমাদের খাওয়াগুলো ভালো মতো কিন্তু মানে হজম হচ্ছে না, পচছে না। যখনই ভালো করে এটা হজম না হবে তখনই কিন্তু আবার পেটের সমস্যা হবে। এবং পেটের সমস্যাটা হয় কেন, যে আমাদের পেটে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, কিছু খারাপ ব্যাকটেরিয়া। যখনই আমরা বাজে খাবার খাবো, যেটা আনহেলদি খাবার খাবো, তখনই খারাপ ব্যাকটেরিয়া গুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, বা ভালো ব্যাকটেরিয়া গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্যই আমরা তখন কি দেখবো, যে আমাদের খাবার হজম হচ্ছে না এবং আমাদের বিভিন্ন রোগের শিকার হতে হচ্ছে। একদম ঠিক। এই ঘটনাগুলো কি আপনার সাথে ঘটছে? তাহলে কিন্তু বাড়াতে হবে আপনার সচেতনতা। কারণ সত্যি কথা বললেন ডক্টর ভাদুরী, যে এখন আমাদের জীবনযাত্রা অনেক সোজা হয়ে গিয়েছে। বাড়িতে রান্নার কোনো দরকার নেই, জাস্ট একটা ফোন, একটা ডায়াল, একটা নাম্বারকে করলেই কিন্তু আপনার হাতের মুঠোয় সারা পৃথিবী কিন্তু চলে আসবে। তবে যেমন একটা সায়েন্স যেরকম, বিজ্ঞান যেরকম আমাদের জীবনকে সহজ করে দেয়, আবার বিজ্ঞানের বলে না কিছু ভালো দিক আছে তো কিছু মন্দ দিক আছে। অত্যাধিক সহজ জীবনযাত্রা কিন্তু আমাদের কুড়ে করে দিচ্ছে, আমাদের অলস করে দিচ্ছে, আমাদের নানা রকমের ভুল দিকে আমাদের পরিচালিত করছে, আমাদের জীবনযাত্রার ওই অনিয়ন্ত্রিত করে দিচ্ছে। তো সেদিকে কিন্তু নজর আপনাকেই রাখতে হবে। যেমন সন্তানকে আপনি কড়াভাবে শাসন করেন, না হলে সন্তান মানুষ হবে না। আপনার নিজেকেও শাসন করার প্রয়োজনীয়তা রয়েছে, যে আমি কত দূর করব, কি করলে আমার জন্য ভালো হবে, আর কি করার ইচ্ছে থাকলেও সেটা আমার না করা উচিত। তো এই দিকগুলোতে অবশ্যই নজর রাখুন। আর যদি শারীরিক সমস্যা আপনার সত্যি চলে আসে, তাহলে কিন্তু স্ক্রিনে যাচ্ছে আপনার জন্য ফোন নাম্বার 9830235527 বা 37। এই দুটি নাম্বার আপনাদের জন্য। ফোন করুন এখনই এবং আপনার সমস্যা জানিয়ে আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে, কোন ডক্টরকে পাবেন, কবে পাবেন, কটা থেকে কটা পর্যন্ত পাবেন, অ্যাড্রেসটি সবটা বিস্তারিতভাবে কিন্তু আপনি জেনে নিন। জানার অধিকার আপনার সম্পূর্ণভাবে রয়েছে এবং আপনাদের এই সুন্দর একটা পরিষেবা দেওয়ার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারে যারা রয়েছেন তারা কিন্তু সব সময় তৎপর। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বন্ধু, কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি নিউ গড়িয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার পেটে একটু মোচড় দেয়। আচ্ছা, পেটটা খিচে খিচে ওঠে। এটা কি বিষয় আমি জানি না। বিকেল টাইমে দেখেছি যখন একটু খাওয়ার লেট হয়ে গেলেই এই সমস্যাটা হয়। আচ্ছা, পেটের সমস্যাটা আমার খুলেই গেছে। পেটে মাঝে মাঝে মোচড় দিচ্ছে। আচ্ছা, পটিটা কি ক্লিয়ার হচ্ছে আপনার? পটিটা ক্লিয়ার বলতে পটি তেমন ভাবে ক্লিয়ার হয় না। আচ্ছা, ওটা কি হয়, আপনার কি বারে বারে পটিতে যেতে হয়, নাকি কনস্টিপেশন হচ্ছে, না পাতলা হচ্ছে? বারে বারে যেতে হয় না, কিন্তু যাওয়ার একটা বেগ থেকে যায়। বেগ থেকে যায়। এটা কতদিন ধরে ভুগছেন আপনি? এটা প্রায় দেখছি 4 মাস ধরে এরকমই হচ্ছে, সমস্যাটা হচ্ছে দেখতে পাচ্ছি। মানে যেতে হচ্ছে না, কিন্তু এই সমস্যা। আর যেহেতু আমরা প্রোগ্রাম করছি, আমার খুব ভালো লাগছে, যেহেতু আমি ফোন করলাম এই জিনিসটা জানার জন্য। আচ্ছা, আর আপনার খাবার দাবার কি বাইরের খাবার বেশি খাওয়া হয় নাকি ঘরোয়া খাবারই খায়? ফাস্টফুড আমি বাইরের খাবার খাই না, ঘরোয়া খাবারই খাই। তেল মশলা কি একটু বেশি খাওয়া হয়? তেল মশলা আগে খেতাম, একটু এখন কমিয়ে দিয়েছি। আগে একটু টক খেতে ভালোবাসতাম। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। দাদা আপনি কোথা থেকে ফোন করলেন? নিউ গড়িয়া। নিউ গড়িয়া। আচ্ছা, শুনতে থাকুন। হ্যাঁ দেখুন, নিউ গড়িয়া থেকে আপনি ফোন করেছেন। আমাদের চেম্বার খুব কাছেই আছে আপনার। বোধহয় কালীঘাটটাই বোধহয় কাছে কালীঘাটটাই হবে হবে কি? কাছে, ল্যান্সডাউনে আপনি পেয়ে যাবেন হ্যাঁ, আমাদেরকে। একটা কথা বলবো, যে আপনার যে এই প্রবলেমটা শুরু হয়েছে, যে বাউলের প্রবলেম, যেটা এটাকে কিন্তু আইবিএস বলা হয়, ঠিক আছে? ইরিটেবল বাউল সিনড্রোম। মানে আপনার পায়খানাটা পরিষ্কার হয় না, পায়খানা হওয়ার পরেও মনে হয় যেন আবার হবে। একটা কিন্তু সবসময় একটা টেনশন হয় যে বাইরে বেরোবো, ড্রেস ট্রেস পরা হলো, আরেকবার পটি থেকে ঘুরে আসি, না হলে যদি রাস্তায় পেয়ে যায়। এই যে এই ব্যাপারগুলো, এটাকে ইরিটেবল বাউল সিনড্রোম বলে। এটা কোনো সময় দেখবেন আপনার পায়খানাটা পাতলা হবে, আবার দেখছেন কোনো সময় কষে গেছে, বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে? দীর্ঘদিন ধরে ধরুন এটা হয়েই যাচ্ছে। কোনো ওষুধ খেয়েও কিন্তু দেখা যাচ্ছে যখনই ওষুধ খাচ্ছেন হয়তো একটু ঠিক হলো, আবার তারপরে আবার। এটাকে কিন্তু সারিয়ে নিতে হবে। এইটা একটা সিমটম যেটা ইন্ডিকেট করে যে আপনার পেটের ভেতরে কিন্তু সমস্যা বাড়ছে, এবং সেটা লিভারেরও সমস্যা কিন্তু থাকতে পারে। তো এর জন্য এটাকে ফেলে রাখবেন না। আপনার যেটা মেন করতে হবে, আপনার একবার আমাদের কাছে আসতে হবে, এখানে ডাক্তারবাবুদের আমাদের দেখাতে হবে। দেখালে এটা আমরা কনফার্ম হয়ে যাবো যে এটা আইবিএস কিনা। যদি আইবিএস হয়ে যায় তাহলে তার যে ট্রিটমেন্ট আছে সেটা হবে।
তার আনুষঙ্গিক যদি আরো কোনো প্রবলেম থাকে, যে লিভার কতটা খারাপ হয়েছে, সেটাও কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো বিভিন্ন টেস্টের মাধ্যমে। এই পুরো ব্যাপারটা যদি ঠিক মতো করে ট্রিটমেন্ট আপনি করান আমাদের এখানে, দেখবেন আলটিমেটলি এই প্রবলেমটা পার্মানেন্টলি সলভ হবে এবং সারা জীবন ধরে আপনার কিন্তু এই রোগটাকে বয়ে বেড়াতে হবে না। যত দিন যাবে রোগটা না হলে কিন্তু বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে, তখন দেখবেন আপনি হাঁপিয়ে উঠছেন, তখন দিশে পাবেন না কি করব না করব, এক একজন এক একটা বলবে, তখন চারিদিকে খুঁজে বেড়াবেন। সময় থাকতে আমি বলবো আমাদের কাছে একবার চলে আসুন, এখানে ট্রিটমেন্ট করান, দেখবেন ভালো রেজাল্ট পাচ্ছেন। একদম, এটা কিন্তু খুব খাঁটি কথা। সময় থাকতে চলে আসুন। একেবারে ক্রিটিক্যাল পর্যায়ে এলেও আপনার জন্য এনবিপির দরজা নিশ্চয়ই খোলা থাকবে। তবে স্বার্থটা তো এনবিপির সেই দিক থেকে ভাবনা চিন্তা করে আপনাদের বলা হয় না, স্বার্থটা যেন আপনার কাজ করে সেই দিক থেকে ভাবনা চিন্তা করে আপনাদের বলি। সে কারণেই বলি যে যখনই আপনি কোনো সিমটম অনুভব করছেন, কিছু একটা অনিয়ন্ত্রিত অনিয়ম আপনি আপনার জীবনে ফিল করছেন, অনুভব করছেন, তখনই যোগাযোগ করুন। প্রথমেই যোগাযোগ করলে প্রথমেই আপনার সমস্যার সমাধান পাবেন খুব অল্পতে। আর মধ্যবিত্ত পরিবার তো একটু অর্থের দিকেও নজর রাখতে হয় আমাদের, তো সেখানে অল্প খরচাতেও আপনি তাড়াতাড়ি কিন্তু ভালো হয়ে যাবেন। তো পেটের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যেহেতু কথা বলছি, তো ডক্টর ভাদুরী থেকে একটু জানতে চাইবো, পেটের কোন গুরুত্বপূর্ণ অর্গান বা কোন দিকগুলো যেদিকে আমাদের নজর রাখা উচিত, যে এই অর্গানগুলো বা এই বিষয়গুলো ভালো রাখতেই হবে, তবেই থাকবে আমার পেট ভালো। দেখুন, পেটের মধ্যে দেখুন বিভিন্ন আমাদের পার্টস থাকে, তার মধ্যে সবচেয়ে যেটা ভাইটাল রোল প্লে করে আমি বলবো সেটা হচ্ছে লিভার। লিভার কিন্তু তার অনেকগুলো কাজ আছে আমাদের শরীরের মধ্যে। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য লিভারের কিন্তু বিশাল ভাইটাল রোল আর রয়েছে। এবং লিভারকে আমরা বলি বা পেটকে আমরা বলতে পারি যে আমাদের সেকেন্ড ব্রেন। কারণ লিভার আমাদের অনেক কিছু কন্ট্রোল করে। আমরা যে কোনো কিছু যেটা আমাদের মুখ দিয়ে গ্রহণ করি, সেটা কিন্তু ব্লাডে যাওয়ার আগে সেটাকে কে পর্যবেক্ষণ করে, সেটা হচ্ছে লিভার। লিভার বেছে নেয় যে কোনটা আমার ব্লাডে যাবে, কোনটা আমার ব্লাডে যাবে না। লিভারের যদি মনে হয় যে এটা আমার কাছে অপরিচিত জিনিস, তাহলে আমি সেটা ব্লাডে পাঠাবো না। সে কি করবে, বডি থেকে বের করে দেবে। আমাদের যেটা বিভিন্ন ধরনের এক্সক্রিশন হয় সেখান দিয়ে, স্টুল, ইউরিন, ঘাম, এইসব দিয়ে বের করে দেবে। আর যেটা ধরুন লিভার জানে এটা আমার শরীরের জন্য ভালো, সেটাকে কিন্তু সে অ্যালাউ করবে ব্লাডে যাওয়ার জন্য। তারপর সে ব্লাডের মাধ্যমে সারা শরীরে জিনিসটা ছড়িয়ে পড়বে। এবার আমাদের যখন পেটের গন্ডগোল হয়, এটা হচ্ছে একটা ব্যাপার, তার মানে ও বডিকে ডিটক্সিফাই করে। সেকেন্ড আরেকটা ব্যাপার কাজ করে, ও বিভিন্ন ধরনের এনজাইমস তৈরি করে। ঠিক আছে, এই যে এনজাইমস গুলো তৈরি করে, সেই এনজাইমস গুলো কি হেল্প করে আমাদের? হেল্প করে আমাদের যে ডাইজেশন, মানে হজম শক্তি বাড়ানো বা হজম হতে খাবার হেল্প করে আমাদের এই এনজাইম। এবার যদি লিভার যদি সুস্থ না থাকে, ও পর্যাপ্ত পরিমাণে সেই এনজাইমটা তৈরি করতে পারবে না, অথবা যতটুকু তৈরি হবে সেটা কিন্তু সাফিসিয়েন্ট হবে না, তখন কিন্তু আমাদের হজমের সমস্যা দেখা দেবে। তৃতীয়ত আর একটা কথা বলবো, আমাদের যে খাদ্য খাবার খাচ্ছি তার মধ্যে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, কি করে এই গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ কে করে? যে আমাদের লিভার। যদি দেখা যাচ্ছে যে ব্লাড আমাদের যখন দেখা যায় যে কতটা ব্লাডের মধ্যে কতটা গ্লুকোজ যাবে বা ধরুন সুগার যাবে, সেটা নিয়ন্ত্রণ করবে আমাদের লিভার। ও যখন মনে করে যে না এখন বেশি ছাড়তে হবে, ও বেশি ছেড়ে দেবে ব্লাডে সুগার। যখন কম ছাড়তে হবে, সে এক্সট্রা আর ছাড়বে না, সে নিজের মধ্যে স্টোর করে রাখবে। এবার যদি লিভারের সমস্যা হয়, তাহলে কিন্তু দেখা যাবে ও ভুল করে বেশি ছেড়ে দিচ্ছে, যখন হয়তো ছাড়ার দরকার নেই। তখন কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কিন্তু আপনার যেটা সুগার স্পাইক বলে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু সুগারটা আপনার টেস্ট করলে দেখা যাবে বেড়ে যাচ্ছে ব্লাডের মধ্যে। তো এইটা আমি কি বলবো যে লিভারটাই তাহলে সবচেয়ে বেশি কিন্তু সুস্থ রাখার দরকার আছে। তাছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা যদি লিভারে হয়, লিভারে বিভিন্ন রোগ আছে, সেগুলো যদি হয় অনেক সময় লিভারের সমস্যা, তাহলে কিন্তু দেখা যায় স্কিনের মধ্যেও কিন্তু এফেক্ট হয়। তাহলে হজমের দিক দিয়েও কিন্তু আমাকে লিভার সাপোর্ট করছে, বডিকে ডিটক্সিফাই করতেও সাহায্য করছে, এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করার জন্য কিন্তু লিভার সাহায্য করছে। তাহলে লিভারকে আমাদের কিন্তু সবচেয়ে আগে প্রোটেক্ট করতে হবে। আর জানি না কেন এটা কাকতালীয় বিষয় কিনা, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এত বেশি লিভারের সমস্যা শুনতাম না। এখন যেন ফ্যাটি লিভারটাও খুব ঘরের সমস্যা হয়ে গেছে। কয়েকটা ফ্যামিলি ঘুরলেই 2-4 জন ফ্যাটি লিভারের আক্রান্ত মানুষকে খুঁজে পাওয়া যায়।
অন্যপ্যাথি চিকিৎসকেরা আমাদের বোঝাচ্ছেন এটা কোনো অসুখ নয়, এটা তো হতেই পারে, কিন্তু যদি হতেই পারে তাহলে কেন এটা আমার শরীরে এত রকমের প্রবলেম দিচ্ছে, তাই না? যে আমাকে প্রবলেম দিচ্ছে তার মানে সে আমার জন্য খুব একটা ভালো নয়, তো সেটা তো ভাবতেই হবে। ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপিতে সম্পূর্ণভাবে, পেটের সমস্যা বলুন, লিভারের সমস্যা বলুন, ফ্যাটি লিভারের প্রবলেম বলুন, সবকিছু ট্রিটমেন্ট রয়েছে। জাস্ট আপনাকে ডায়াল করতে হবে নাম্বার আর পৌঁছে যেতে হবে। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, আমি জগৎপুরে বলছি, অরবিন্দ হালদার। বলুন কি সমস্যা? সমস্যা বলতে গেলে মানে একটু তো গ্যাস প্রচুর, একবারে খেলাম, খাওয়ার পরে আর ভাত খেলাম, রাত্রে কোনো খেতেই হয় না। খিদে হয় না, প্রচন্ড পরিমাণে গ্যাস জমে যায়, তাই তো? প্রচুর প্রচন্ড পরিমাণে গ্যাস জমে যায়। আচ্ছা, পায়খানা কি পরিষ্কার হয়? এখানে তো কোনো পরিষ্কার হয় না। আচ্ছা আচ্ছা, আর আপনি কি বাইরের খাবার বেশি খান না ঘরের খাবার বেশি খান? ও বাইরে ভাত খাবো মিলেমিশে। আচ্ছা, বাইরে মাঝে সাঝে খান, এমনি ঘরেরটাই বেশি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। এই যে দেখুন, আপনার যে গ্যাসের সমস্যাটা হচ্ছে, এইটাকে কিন্তু ঠিক করতে হবে, না হলে এই যে আপনার যে খিদে পাচ্ছে না, এটা কিন্তু ওই গ্যাস থেকে হচ্ছে, পেট ভার হয়ে যাচ্ছে, পেট ফুলে থাকছে। এগুলো কেন হয় গ্যাসের সমস্যাটা? দেখুন, আমি যেটা বলছিলাম খাবার হজমের কথা, খাবার হজম করার জন্য দুটো তিনটে নিয়ম আমাদেরকে মেনে নিতে হয়, চলতে হয়, সেগুলো আমরা কিন্তু জেনে নেব। কি? প্রথম হচ্ছে কখন খাবেন। কখন খাবেনটা যদি আমি মাথায় রাখি, তাহলে এটা আমার কিন্তু হজমের একটা হেল্প করবে। আমাদের ব্রেকফাস্ট প্রথম কথা হালকা হওয়া উচিত, এবং সেটা মোটামুটি ঘুম থেকে ওঠার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। তারপর খেতে হবে আমাদের লাঞ্চ। লাঞ্চটা কখন খাবো? যখন আমাদের মাথার ওপর সূর্য থাকবে, যেই টাইমটায় মাথার ওপর সূর্য থাকে, তার মানে হচ্ছে 12টা, ঠিক 12টায় কিন্তু আমাদের মাথার মধ্যে ওপরে সূর্য থাকে, 12 নুন বলা হয় যেটাকে। এই টাইমটায় যদি আমরা খাদ্য খাবার খাই, 12টা থেকে মোটামুটি 1টার মধ্যে যদি আমরা খাদ্য খাবার খাই, তাহলে আমাদের খাদ্য খাওয়াটা সবচেয়ে বেশি ভালো হজম হবে। কারণ আয়ুর্বেদ মতে বলছে এই সময় আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার, হজমের জন্য যে অগ্নি দরকার হয়, সেই অগ্নি কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ করে। তখন আমরা যাই খাবো না কেন, সেটা কিন্তু চট করে হজম হয়ে যাবে অন্য সময়ের থেকে। তো এটা মাথায় রাখতে হবে, এই টাইমে খেতে হবে। তৃতীয়ত, রাতের যে খাবারটা, সেটা বেশি রাত করে না খেয়ে তাড়াতাড়ি একটু খেতে হবে। আয়ুর্বেদ মতে বলে যে সূর্যাস্তর পর খাওয়া উচিত না, কিন্তু আমাদের আজকের লাইফস্টাইলের ওপরে সেটা কিন্তু সম্ভব না। কিন্তু যতটা আর্লি পারবো, 7:30 8টা এরকম টাইমে কিন্তু আমরা খেয়ে নেব এবং হালকা খাবো। তাহলে দেখবেন আপনি অনেক সুস্থ থাকবেন, এনার্জি লেভেল বাড়বে, এবং যে আপনার যে এই গ্যাস অ্যাসিডিটির প্রবলেম, এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। আপনি একটু লক্ষ্য করবেন, যারা একটু গ্রামের দিকে থাকেন, তাদের কিন্তু রাতের খাবার খুব তাড়াতাড়ি খায় এবং তারা ঘুমিয়ে পড়ে, এবং তারা ভোরবেলা উঠে নিজেদের কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যায়। দেখবেন তারা কিন্তু শহরের লোকেদের থেকে অনেক বেশি সুস্থ থাকছে, তাদের কর্মক্ষমতা অনেক বেশি, তাদের মানে শারীরিক বল শক্তি অনেক বেশি। কেন? তারা কিন্তু প্রকৃতির অনেক কাছে নিজেদেরকে রাখার চেষ্টা করতে পারছে। কিন্তু যারা ধরুন শহরে থাকছে, তাদের জন্য এটা কিন্তু সবসময় সম্ভব হয়ে উঠছে না। তাই আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত যখন আমরা এই শহরের মধ্যে থাকছি। তাই বলবো যে আমরা যদি এরকম ভাবে একটা নিয়ম মেনে চলি, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেমের থেকে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারবো। একদম ঠিক কথা। এখনো পর্যন্ত কিন্তু পাখিরা বলুন বা অন্যান্য জীবজন্তু বলুন, নিয়ম ফলো করে চলেন। সন্ধ্যার পর দেখবেন না কাউকে বাইরে থাকতে, বা দেখবেন না বেশি খাওয়া দাওয়া করতে। কিন্তু মানুষ এতটাই উন্নত যে মানুষ কিন্তু নিয়ম ভাঙতে শিখে গিয়েছে, নিয়ম ভাঙে। এখনো যদি আপনি দেখেন কাউকে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুচ্ছে, তাকে বলা হয় যে তুই গ্রামের মানুষ নাকি। ভালোটা সবসময় ভালো, সেটা গ্রামের মানুষের জন্য হোক বা শহরের মানুষের জন্য হোক। নিজের ভালোটা বোঝাটা যদি স্বার্থপরতা হয়, তার এইটুখানি স্বার্থপর আমাকে হওয়া উচিত, তাই না? তো কে আছেন বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা বলতে না, মানে খাবার আমার ঠিক হজম হচ্ছে না। খাবার হজম হচ্ছে না? কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? আমি বালিচক থেকে বলছি। বালিচক। আচ্ছা আচ্ছা, খাবার হজম হচ্ছে না? আমার না, মানে ধরুন খাবার টাইম টেবিলটা একটু চেঞ্জ হয়ে গেছে। সকালে ধরুন রুটি খাচ্ছি, দুপুরের দিকে মুড়ি খাচ্ছি, রাত্রের দিকে ভাত খাচ্ছি। এই যে ভাতটা খাচ্ছি না, ভাত খাওয়ার পরে ঘুমটা ভালো হওয়ার কথা, কিন্তু আমার মাঝরাত্রে ঘুম ভেঙে গিয়ে না
দুপুরবেলা মুড়ি খাচ্ছ? দুপুরে কেন খাচ্ছেন মুড়ি আপনি? অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে আমাকে সকালে রুটি খেয়ে বেরোতে হয়, এবার আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। প্রতিদিন মুড়ি আনতে হয়। ঠিক ঠিক, বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে। আচ্ছা, যেহেতু দুপুরের খাবারটা আপনি তৈরি পাচ্ছেন না ভাতটা, তার জন্য আপনি মুড়ি খাচ্ছেন, কোনো অসুবিধা নেই সেটা। হ্যাঁ, রাত্রে ভাত খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সে ভাত রুটি মুড়ি সবকিছু কিন্তু একই ধরনের জিনিস, সবগুলোই কার্বোহাইড্রেট, তা নিয়ে কোনো ব্যাপার না। এইবার মেন হচ্ছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি যে জেনারেলি কি হচ্ছে আপনার ক্ষেত্রে, যেটা আমি যতটুকু বুঝতে পারছি আপনার সাথে এতটুকু কথা বলে, সেটা হচ্ছে আপনার দিনের বেলার একটা কাজের তাড়া থাকছে। সকালবেলা আপনি হয়তো একটু ব্রেকফাস্ট করে নিচ্ছেন, সবার জন্য তৈরি করছেন, আপনার জন্য তৈরি করে নিচ্ছেন, সেই ব্রেকফাস্টে আপনি তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছেন, গেল। দুপুরবেলার জন্য খাবার আর হাতের কাছে কিছু পাচ্ছেন না, তাই মুড়ি নিয়ে যাচ্ছেন, মুড়ির সাথে হয়তো কোনো কিছু মিষ্টি নিচ্ছেন, বা ফল নিচ্ছেন, কলা নিচ্ছেন, বা সবজি নিচ্ছেন, যেটাই নিচ্ছেন আপনি নিয়ে যাচ্ছেন। রাতে কি হচ্ছে, দুবেলায় যে খাওয়াটা হচ্ছে আপনার পরিমাণে কম হচ্ছে। এবার রাতে আপনি শান্তি মতো বসে একটু ভাত খাচ্ছেন, যে মনের তৃপ্তির জন্য। এই টাইমটা কি হচ্ছে, আপনি যেহেতু আপনি কাজে থাকেন, মানে ধরুন কোনো একটা প্রফেশনের সাথে যুক্ত আছেন, তার মানে আপনি কাজ করে এসে যখন রাত্রে খেতে বসছেন, আপনার মনে হচ্ছে আমি এবার একটু ভালো করে খেয়ে একটু ঘুমোবো। সেই সময় আপনার দেখবেন সারাদিনের যে আইটেমগুলো, তার মধ্যে তো অনেক রিচ আইটেমও থাকছে। ধরুন মাংস হয়েছে, একটু হয়তো সবটাই মা তুলে রেখে দিল, তুলে রেখে জন্য, দিয়েছে। হ্যাঁ। আবার ধরুন হয়তো মাছ হয়েছে বা ডিম হয়েছে, একটু কষা কষা করে রান্না হয়েছে, এগুলো কিন্তু জমে থাকছে আপনার রাত্রে খাওয়ার জন্য। এই যে রাত্রে আপনি রিচ খেয়ে ফেলছেন, সেটা কিন্তু আপনাকে প্রবলেম দিচ্ছে, এবং হয়তো পরিমাণে ভাতের মাত্রাটা হয়তো একটু বেশিও হয়ে যাচ্ছে, যেহেতু সারাদিন খাওয়া হচ্ছে না ঠিক মতো। রাতে একটু শান্তি করে খাবো, অনেকগুলো আইটেম আছে, এবং মনে তৃপ্তি করে খাচ্ছেন। তারপরে কি হচ্ছে, আপনি হয়তো একটু মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছেন, যেটা নর্মাল একটা মানুষের হয়। এই যে আপনার কোনো রাত্রে কোনো পরিশ্রম নেই এবং পেটটা বেশি ভরে গেছে, তখন কিন্তু আপনার ঘুম আসবে না, শরীরের মধ্যে একটা অস্থিরতা করবে, এবং দেখা যাবে না হজম হওয়ার কারণে আপনার গ্যাস জমে যাবে পেটে। যদি আপনার হ্যাবিট থাকে যে কনস্টিপেশনের হ্যাবিট থাকে, যে অনেকের আছে কি, খুব বেগ না পেলে আমি টয়লেটে যাব না, এটা একটা অনেকের খুব বাজে একটা হ্যাবিট আছে। হ্যাবিট করতে হবে একই টাইমে আমি ডেইলি টয়লেট যাব, তাহলেই দেখবেন আস্তে আস্তে কিছুদিন হবে না, অসুবিধা হবে, তারপরে দেখবেন ঠিক হয়ে গেছে। ওটা সিস্টেম, বডি ওইভাবে আমাদের মানে কি বলবো, বায়োলজিক্যাল ক্লক বলে এটাকে, ঠিক করে নেয়, ওটা অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু ধরুন আজকে একটা টাইমে, কালকে একটা টাইমে, একদিন করলেন না, তখন কিন্তু বডির মধ্যে ভেতরে প্রবলেমও আসতে থাকে, এবং বডি বুঝতে পারে না কোনটা আপনার টয়লেটে যাওয়ার টাইম, ও তার জন্য ওখানে মাথাও ঘামায় না, এবার গেলেন, হলে হলো, না হলে নেই। এই সিস্টেমগুলোকে কিন্তু আপনার কারেকশন করতে হবে, দেখবেন তাহলে আপনার এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আর যদি দেখছেন এরকম করেও ঠিক হচ্ছে না, তাহলে বুঝবেন ভেতরে কিছু একটু বড়সড় প্রবলেম আসছে। তার জন্য হেল্পলাইনে কল করুন, আপনার কাছাকাছি কোন ক্লিনিক আছে আমাদের, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে নিন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই। আর মেদিনীপুরের কথা এই কারণে জিজ্ঞাসা করলাম যে মেদিনীপুরে যেমন আজকে মেচেদায় চেম্বার হচ্ছে, এছাড়া আমাদের হেরিয়া, খড়গপুর, হলদিয়া, অনেক জায়গাতে আমাদের কিন্তু চেম্বার হয়। তো আপনারা আপনাদের সুবিধা মতন অবশ্যই যোগাযোগ করে নেবেন। যিনি আছেন আমাকে একটা মিনিট টাইম দেবেন। মেচেদায় আমাদের চেম্বার থাকে, ডক্টর এন ভট্টাচার্য থাকেন, আরামবাগে ডক্টর এ হালদার থাকেন, শিলিগুড়িতে কিন্তু এবার থাকছেন ডক্টর বি শর্মা। নর্থ বেঙ্গলের বন্ধুরা একটু তাড়াতাড়ি নাম লিখিয়ে নেবেন যদি আপনারা ডক্টর বি শর্মাকে দেখাতে চান। তো আর খড়গপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এখানেও মেদিনীপুরের বন্ধুরা যোগাযোগ করতে পারেন। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটি, ডিব্রুগড়, দুটি জায়গাতেই কিন্তু এবার আপনারা পাচ্ছেন কিন্তু, অর্থাৎ আসামের বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে। সুন্দরবনের দিকের বন্ধুরা প্রশ্ন করেন কোন চেম্বারে আমরা যাব, তো ক্যানিং এ আপনারা যোগাযোগ করুন, এখানে থাকবেন ডক্টর আর দে। আসানসোল চেম্বারে পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে। অবশ্যই আপনাদের জন্য চেম্বার রয়েছে কিন্তু গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাবেন অবশ্যই কিন্তু বহরমপুরে ডক্টর এ হালদারকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে,
পেয়ে যাবেন অবশ্যই কিন্তু দুর্গাপুরে এবারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কোচবিহারে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বোলপুরে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এস ভাদুরীকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আর দিল্লি চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়া আমাদের আরামবাগের চেম্বার রয়েছে, আরামবাগ চেম্বারে অবশ্যই আগরতলা আমাদের চেম্বার রয়েছে এবং শিলচরে আমাদের চেম্বার রয়েছে। আগরতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং শিলচর চেম্বারে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে। আর আমাদের বন্ধুদের জন্য বলবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার, অর্থাৎ 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বার নোট করতে ভুলবেন না। ফোন করে যোগাযোগ করে কিন্তু আসতে হবে। কলকাতার মধ্যে মধ্যমগ্রামে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া যেটা বলছিলাম যে কালীঘাটের কাছাকাছি হাজরাতে আপনারা চেম্বার পাচ্ছেন, শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে। এছাড়া হাতিবাগান চত্বরে আমাদের চেম্বার রয়েছে খিদিরপুরে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। আর আজকে আমরা পেটের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, লিভারের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। বড় একটি বিষয় যে আমার ফ্যাটি লিভারের সমস্যা। ডাক্তারবাবু আলোচনা তো করছেন, ফ্যাটি লিভার তো আমার রয়েছে বা আমার পরিবারের মানুষটির রয়েছে। ট্রিটমেন্ট কি রয়েছে এনবিপিতে? ভালো হওয়ার সম্ভাবনা কি রয়েছে এনবিপিতে গেলে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমাদের এনবিপি কিন্তু একটা আয়ুর্বেদিক সংস্থা, যেটা বলা হচ্ছে এনবিপি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আমাদের এখানে কিন্তু খুব ক্রিটিক্যাল রোগেরও ট্রিটমেন্ট হয় এবং যেহেতু এটা টিম অফ ডক্টরস এখানে কাজ করছে, একজন ব্যক্তি বিশেষে নয়। এনবিপিতে কিন্তু কি হয় যে খুব ক্রিটিক্যাল কেস এলেও সেখানে কিন্তু একটা আলোচনা হয় ডাক্তারদের মধ্যে এবং আলটিমেট কি করতে হবে সেটা ডিসিশন না হয়। যখন দেখা যায় খুব ক্রিটিক্যাল, একজন ব্যক্তি বিভিন্ন বড় বড় হসপিটাল সারা ভারতবর্ষে ঘুরে এসছে, তাও কোনো রেজাল্ট পায়নি, কিন্তু প্রোগ্রাম দেখে বা কারো কাছ থেকে আমাদের ব্যাপারে জানতে পেরে আমাদের কাছে এসে ট্রিটমেন্ট নিতে চাইছে, সেই সময় সেই ক্রিটিক্যাল ব্যাপারগুলো কিন্তু একজনের নলেজ, একজনের বুদ্ধিসত্তা দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করা হয় না। তখন কিন্তু ট্রিটমেন্ট চালু করার পর একটা কিন্তু বোর্ড বসে, সেখানে আলোচনা হয় এবং তারপর ডিসিশন নিয়ে আবার ট্রিটমেন্টটা এগোতে থাকে। একদম একদম। কারণ ছোটবেলায় আমরা দেখেছিলাম না, একটা লাঠিকে কিন্তু সহজে ভাঙা যায়, কিন্তু একসাথে অনেকগুলো লাঠি থাকলে ভাঙাটা কঠিন হয়ে যায়। ঠিক এনবিপিতে সেটাই, একসাথে অনেকজন অভিজ্ঞ চিকিৎসক, সে কারণে সুস্থ তো আপনি হবেনি। কে আছেন চট করে দেখবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? স্বপন দাস বলছি। স্বপন দাস বলছেন, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। হ্যাঁ, বারাসাত থেকে। বারাসত থেকে বলছেন। বলুন, কি সমস্যা আছে? পিঠের সমস্যা। পেটের সমস্যা কি ইন্দোরে হচ্ছে? বাদিকে তলপেটের দিকে না খুব ব্যথা করছে, পাঁজর দিকে। আমি ডাক্তার দেখিয়েছিলাম, মানে সে নর্মাল যে হয় ডাক্তার দেখানোর পর সে ওষুধ দিকে ওষুধ ওকে রিপোর্ট করতে বলেছি। তার রিপোর্ট আমি করা হয়নি, অনুষ্ঠান দেখছিলাম, তাই আমি ফোনটা করলাম। আচ্ছা, পেটের বাদিকে ব্যথা করছে কোন জায়গাটায় বলুন? পাঁজরের ঠিক নিচটায়। পাঁজরের ঠিক নিচটায়। আচ্ছা, মানে বাদিক না ডান দিক বললেন? বাদিক। আচ্ছা, পায়খানা কি আপনার পরিষ্কার হয়? না স্যার, সেভাবে হয় না। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, একটা আমাদের ব্যাপার আছে, আমাদের ওটাকে কোলন বলা হয়, ঠিক আছে? আমাদের এই যে জায়গাটা পাঁজরের নিচে একটা দেখবেন কোলন আছে, ঠিক আছে? বা লার্জ ইন্টেস্টাইন যেটাকে বলা হয়, ওটাকে তিনটে ভাগে ভাগ করা যায়: অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। মানে বাদিকে হচ্ছে আমাদের ডিসেন্ডিং, মানে ওপর থেকে নিচের দিকে নামছে। তারপরে আমাদের রেকটাম আছে, অ্যানাস আছে, মানে যেখানে আমাদের মলদ্বার আছে, ওই ব্যাপারটা। এইবার আপনার যদি পায়খানা পরিষ্কার না হয়, তাহলে কিন্তু এই যে মানে কোলনের মধ্যে অনেক সময় জমতে থাকে। এই জমে থাকতে থাকতে কি হয়, সেখানে কিন্তু ইনফ্লেমেশন হয়, ফুলে ওঠে। কেন? কারণ ওখানে গ্যাসের সৃষ্টি হয়। কারণ এটা একটা বর্জ্য পদার্থ, যেটা আমাদের পটি, সেটা তো আমাদের মানে খারাপ জিনিসটা শরীর থেকে বের করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সেটা যদি জমে থাকে তাহলে ওখানে গ্যাসের সৃষ্টি হবে এবং সেখানে ফুলে উঠতে পারে। এবং যখনই খাদ্য খাবার খাবেন তারপরেও ব্যথা হতে পারে বা এমনি সময়ও কিন্তু ব্যথা হতে পারে। এটাকে ঠিক করতে হবে। প্রথম যেটা আপনার করতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে। ট্রিটমেন্ট করি আপনার পায়খানা যাতে রেগুলার হয় এবং ওষুধের ওপরে ভরসা না করতে হয় সারা জীবন, সেই ট্রিটমেন্টটা করতে হবে। তাহলে দেখবেন আপনার পায়খানাটা নর্মাল হয়ে গেল। যখন পায়খানাটা নর্মাল হয়ে যাবে, দেখবেন এই যে ব্যাপারগুলো, এই প্রবলেমগুলো কিন্তু আর থাকছে না। এর জন্য হেল্পলাইন নাম্বারে কল করুন,
একটা ট্রিটমেন্ট আমাদের এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে ট্রিটমেন্ট করুন, এটাকে ফেলে রাখবেন না। অনেক সময় আমি বলতে চাইছি না, অনেক কিন্তু দেখা যায় যে কোলন ক্যান্সার বলে একটা ক্যান্সার হয়, ঠিক আছে? এইটা কিন্তু হয় কারণ হচ্ছে কোলনের মধ্যে বিভিন্ন রকম ঘায়ের সৃষ্টি হতে পারে। সেটা কিন্তু হয় আমরা যে খাদ্য খাবার খাই সেটা ঠিক মতো যদি পাস না হয়, বা ওখানে খারাপ জায়গাটা একটা মানে খারাপ একটা পরিস্থিতি তৈরি করে, ওখানে খুব বেশি দেখছেন যে ওই জায়গাটা ক্ষত হচ্ছে দিনের পর দিন, ওরকম হতে হতে ক্ষত হয়ে তারপরে কিন্তু ওই রোগগুলো আসে। তো এগুলো যাতে কারো জীবনে না আসে, ক্যান্সারের মতো রোগ যাতে কারো জীবনে না আসে, আমরা সেটাই চাই। তার জন্যই বলছি যে অল্প কোনো সমস্যা থাকলেই সেটা ট্রিটমেন্ট করিয়ে নিন, যাতে অল্পতেই আপনি সুস্থ হয়ে যেতে পারেন, হাসি মুখে বাড়ি ফিরে যেতে পারেন, আর ভবিষ্যতে কোনো বড় রোগের আসার সুযোগ যাতে না থাকে। একদম। তো যারা পৌঁছে যাচ্ছেন এমবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা কতটা ভালো আছেন তাদের কথা শোনাবো, কারণ তাদের কথা শুনলে আপনার বিশ্বাসটা বাড়বে, মনোবলটা বাড়বে। শুনে নিন, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। স্যার আপনি কোথেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছে। আচ্ছা, তারপরে আপনাদের সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপরে আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছেন? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। বিনোদ শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিকে এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথি দেখেছি। হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ, পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা, আচ্ছা, আপনার বয়স কত? 42, আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, এখানে- কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে মানে এ আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি এত অনেক আরাম। খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। হ্যাঁ, নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। হুম। আমি আচ্ছা। ডাক্তার বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন?
হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। হুম তারও শারীরিক অনেক রকম অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়া যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মা ডাক্তারবাবুকে দেখাবেন এবং সবাই সুস্থ হবেন। যে এরকমই রোগ হবে না, মাথা পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত সমস্ত রকমের রোগ বিনা অপারেশনে ভালো হবেন। ধন্যবাদ দাদা। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো স্বাগত। শুনলেন তো যারা ভালো আছেন, এভাবে কিন্তু আপনিও ভালো থাকতে পারেন। শুধুমাত্র আপনার ইচ্ছে শক্তির প্রয়োজন। পৌঁছে যেতে হবে আপনার বাড়ির কাছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, প্রয়োজনীয় পঞ্চকর্মা সহযোগিতা, ডায়েট চার্ট, যোগা সবকিছুর মধ্যে থেকে আপনি সম্পূর্ণভাবে ভালো হওয়ার কিন্তু আশ্বাস পেতেই পারেন, স্বাদ গ্রহণ করতেই পারেন। আপনার পাশে কিন্তু রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। পেটের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম এবং ছোটবেলা থেকে আমরা এটা জানি কিন্তু যে পেটের সমস্যা থাকলে হাজারো সমস্যা আসতে পারে। তো হাজারো সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে স্কিন ওরিয়েন্টেড প্রবলেম। আপনার পেটের সমস্যা, আপনার স্কিনে প্রবলেম থাকবেই থাকবে, বা স্কিনে প্রবলেম আছে তার মানে কোথাও গলদ কিন্তু রয়েছে পেটে। তো এই বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। ডক্টর ভাদুলী আমাদের সঙ্গে রয়েছে। সত্যি কি স্কিন এবং পেট একে অপরের পরিপূরক, একের সাথে আরেকটির কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। দেখুন, আমি একটা দেখবেন যে কোনো মানুষ তার যদি পেটের গন্ডগোল থাকে, দেখবেন যে সে কেমন রুক্ষ একটা চেহারা থাকে, ঠিক আছে, স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না। তারপরে দেখবেন যে তার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, ঠিক আছে, তার স্বাস্থ্যকর থাকে না পেটের গন্ডগোলের থেকে। তো যখনই কেউ অস্বাস্থ্যকর থাকবে তখন কিন্তু তার এফেক্ট স্কিনের মধ্যে আসবে। এবার আরেকটা প্রবলেম যেটা আমি একটু আগে বলছিলেন, যে এই যে ফ্যাটি লিভারের কথাটা আপনি বললেন, পেটের সমস্যা এটা একটা। এই যে লিভারের এই বড় সমস্যাটা, ফ্যাটি লিভারকে কিন্তু অনেকেই গ্রাহ্য করে না, ভাবে এটা আর কি করে, ডাক্তারবাবু তো আমায় ওষুধ দিয়েছেন। আরে ওষুধ দিয়েছেন কি, সেই ওষুধটা খেয়ে কি আপনার ফ্যাটি লিভারটা ঠিক হয়েছে? জানতে হবে কেন হচ্ছে। প্রথম কথা কি, যে আপনার ফ্যাটি লিভার কি গ্রেডে আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তারপরে কিন্তু আর গ্রেড 4 হবে না, তখন কিন্তু লিভারটা ড্যামেজের দিকে চলে যাবে, সিরোসিস অফ লিভার হতে পারে, ঠিক আছে। তো এই জায়গাটা আমাদের আটকাতে হবে। কেন? যে দুরকম ভাবে হয় ফ্যাটি লিভার। একটা হচ্ছে যারা অ্যালকোহলিক, যারা মদ পান করে বেশি, অতিরিক্ত মাত্রায় মদ খাচ্ছে দিনের পর দিন, করতে করতে তাদের ফ্যাটি লিভার হয়, মানে লিভারের মধ্যে ফ্যাট জমে যায়। এবং অনেক সময় কি হয় যে হেপাটোমেগালি হয়, মানে কি লিভার এনলার্জ হয়ে যায়, বড় হয়ে যায়। তার মানে বড়টা হয় কিভাবে, ও সাইজে বড় হচ্ছে না, ও ইনফ্লেমেশন হচ্ছে, মানে ফুলে উঠছে। এবং যে কোনো রোগ যখন আমাদের হয় দেখবেন শরীর ফোলে, ভেতরে যত পুরনো রোগ হয় তখন দেখবেন শরীর ফোলে, বেশি ব্যথা সেখানে শরীর ফোলে, লিভারের প্রবলেম শরীর ফোলে, কিডনির প্রবলেম শরীর ফুলছে, এরকম দেখবেন অ্যালার্জি শরীর ফোলে, এরকম বিভিন্ন রোগ থেকে আমাদের কিন্তু শরীর ফোলে, হিমোগ্লোবিন কম শরীর ফোলে, এরকম দেখবেন ইনফ্লেমেশন হচ্ছে যে কোনো একটা রোগের সিমটম। যদি কেউ দেখছেন হঠাৎ করে ফোলা শুরু করেছে, তাহলেই বুঝবেন ভিতরে কোনো কিন্তু রোগের সৃষ্টি হচ্ছে। তাহলে আমি লিভারের জায়গাটায় আসি, যে লিভার তাহলে আমার ওরকম যদি আনহেলদি হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর কোনোদিনই সুস্থ থাকতে পারছি না, এবং তার এফেক্ট কিন্তু আমার স্কিনের মধ্যেও পড়বে। তাহলে আমাদের আয়ুর্বেদে কি করছে, আয়ুর্বেদে ওই যে লিভারে শুধু ওষুধ খাইয়ে যাবে না। এনবিপিতে আগে ডায়াগনোসিস হবে যে কি থেকে আপনার প্রবলেমটা আসছে শারীরিক, আপনার যে স্কিনের প্রবলেমটা এসছে ওটা কি লিভার থেকে এলো, তাহলে লিভারের কন্ডিশনটা কেমন আছে এটা আগে বার করা হবে, এবং তার ট্রিটমেন্ট যখন হবে দেখবেন আপনার লিভারও সুস্থ হয়ে গেল, আপনার পেটের সমস্যাও চলে গেল, এবং স্কিনে যে প্রবলেমটা বাড়ছিল সেটাও কমে যাবে। একদম একদম। আমরা এই আলোচনায় অবশ্যই আবারও ফিরবো। তবে কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? রায় বলছি। কোথা থেকে? সাবজেক্ট। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? বলছি ম্যাডাম, শরীর স্বাস্থ্য রিলেটেড প্রবলেম, স্পেশালি সর্দি কাশি, এই ব্যাপারগুলো বিগত 2-3 মাস ধরে হচ্ছে, আর পায়ের সাথে প্রচন্ড ব্যথা। আচ্ছা, সর্দি কাশির সমস্যা আর পায়ে হাতে ব্যথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, যখন দেখাচ্ছি কমে যাচ্ছে, আবার
ওকে, আচ্ছা এটা কি আয়ুর্বেদিক উপায়ে কিছু সলিউশন হয়? বেশ। হ্যাঁ অবশ্যই। দেখুন আমাদের এই শুনুন আপনি। শুনতে থাকুন। আমি যাদের ধরুন এই যে ব্যাপারটা থাকে যে ব্যথার সমস্যা এবং আরেকটা বললেন আপনি সর্দি কাশির সমস্যা, এই যে এই দুটো আমাদের ত্রিদোষ আছে, ঠিক আছে? আয়ুর্বেদ বলছে যে ত্রিদোষ বাত পিত্ত কফ, এই যে বাত পিত্ত কফ তিনটের কিন্তু একটা ভারসাম্য মেনটেন হয় যখন একজন মানুষ সুস্থ থাকে, ব্যালেন্স থাকে। কিন্তু যখন আমাদের কোনো একটা রোগের সৃষ্টি হয় এই ভারসাম্যটা কিন্তু ব্যাঘাত ঘটে, বিঘ্ন ঘটে, সেখানে কি হয়, কোনো একটা ট্রিগার হয়ে যায়, বেড়ে যায়, এবং তার যা রোগ মানে সেই দোষটা যে রোগ সৃষ্টি করে আমরা কিন্তু তার সিমটম গুলো আমাদের শরীরে দেখতে পাচ্ছি। যেমন ধরুন বাতের যাদের দোষ আছে, মানে বাত দোষ যাদের বেড়ে যাচ্ছে তাদের কিন্তু ব্যথার প্রবলেম আসবে। এটা কিন্তু শীতকাল হোক গরমকাল হোক যে কোনো টাইমে কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, শীতকালে এটা বাড়ে কারণ বাত কথাটা রিলেটেড টু হাওয়া, ঠিক আছে? এবং শীতকালে হাওয়া কিন্তু ঠান্ডাই থাকে, মানে ঠান্ডার প্রকোপটা কিন্তু তার উপরে বাড়ে, এটা হচ্ছে একটা বাত। আবার যদি কফ বলি, কফা মানে হচ্ছে কফ জাতীয় যেগুলো জিনিস, সেখানে কিছু শ্লেষ্মা জাতীয় যে ব্যাপারটা, সেটাও কিন্তু যদি কারো ট্রিগার হয়ে যায় সেখানে দেখা যাবে যে ঠান্ডা লাগার ব্যাপারটাও বাড়ছে, সর্দি কাশি হচ্ছে, সেখানে দেখা যাবে অ্যালার্জিক টেন্ডেন্সিটা বাড়ছে মানুষের। তো এইগুলো কিন্তু আয়ুর্বেদ মতে বলছে। তাহলে কি হবে, আয়ুর্বেদ চিকিৎসাটা আপনার কি করতে হবে? আপনাকে কি ব্যথার ওষুধ দেবো আমরা? না, একেবারেই না। আপনাকে ব্যথা সারানোর ওষুধ দেওয়া হবে না। আপনাকে কি তাহলে মানে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ দিয়ে দেবো? না, তাহলে সেটাও দেবো না। আমরা কি করব, আপনার যে এই ত্রিদোষের মধ্যে যেই দুটো দোষ অ্যাগ্রেভেট হয়েছে, বেড়ে গেছে, সেটাকে তার ট্রিটমেন্ট করা হবে অটোমেটিক। আয়ুর্বেদের মেডিসিন গুলো সেরকমই হয় যে ত্রিদোষকে কন্ট্রোল করা। যখনই ওটা কন্ট্রোল হবে দেখবেন আপনার যে সমস্যাগুলো সেগুলো নেই হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। এবং শুধু আয়ুর্বেদ মেডিসিন নয়, আমাদের এনবিপিতে কিন্তু আরো কিছু রয়েছে যেটা শুধু মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট হয় না। যেমন ধরুন পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপির দারুণ ব্যবস্থা রয়েছে বিভিন্ন চেম্বারে আমাদের, যেখানে ট্রিটমেন্টের মানে মেডিসিনের ট্রিটমেন্টের পাশাপাশি এই পঞ্চকর্মা থেরাপিগুলো দেওয়া হয় যাতে আপনার শরীরকে ডিটক্সিফাই করে। শরীরের ভেতর যে অপ্রয়োজনীয় জিনিস জমে থাকে, যেগুলো রোগকে সৃষ্টি করে, সেগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য। তার পাশাপাশি কি রয়েছে, আপনার ডেইলি লাইফস্টাইল যাতে ঠিক থাকে তার জন্য কি খাদ্য অভ্যাস, কি কি খাদ্য খাবার খাবেন, কি কি খাদ্য খাবার খাবেন না, কোন যোগাসন করবেন, কোন যোগাসনগুলো আপনার জন্য উপযুক্ত হবে আপনার সমস্যা অনুযায়ী, সেগুলো টোটাল পরামর্শ কিন্তু এখান থেকে পাবেন। আমাদের কিন্তু কমপ্লিট একটা কিন্তু ট্রিটমেন্ট হয়, শুধু খাপছাড়া সিমটোমেটিক রিলিফ কিন্তু হয় না। এবং আপনি কিভাবে বুঝবেন আপনার সিমটম তো চলেই যাবে, আদৌ কি ভেতর থেকে সারলো না সত্যি আমরা সিমটমের ট্রিটমেন্ট করলাম। আপনি বুঝবেন যে রিপোর্টে ভেতরের যে প্রবলেমগুলো, সেটা তো ব্লাডের টেস্ট করা বা অন্য কোনো টেস্ট করলে বোঝা যাবে। আপনি আগের রিপোর্ট এবং শেষের রিপোর্ট যখন আপনি ট্যালি করবেন, মেলাবেন, তখনই বুঝতে পারবেন আপনি ভেতর থেকেই কিন্তু সুস্থ হয়ে গেছেন। একদম। আর সত্যি আপনি সুস্থ হয়ে গেলেন যখন, আপনার কাছে যখন প্রমাণ সামনে থাকবে, আপনার থেকে আনন্দিত কিন্তু আর কেউ হতে পারবে না। তাই সেই আনন্দটা উপভোগ করার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে আপনাকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। আমি ব্যারাকপুর থেকে বলছি। কোথা থেকে? ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমার সমস্যা হলো, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, শুনছেন উনি, বলুন। বলুন। আসলে একটু বাইরের খাবার খাওয়া হয়েছে, একটু রিচ খাবার খাওয়া হয়ে গেছে, খাবার। তারপর থেকে না আমার ভীষণ সকালে উঠে একটা মানে হজম হয়েছে, ভীষণ একটা বমি বমি, ভীষণ একটা ভাব হচ্ছে। আমি একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে চাই। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এই 3-4 দিন ধরে হচ্ছে, কিন্তু আমি কিছু অনেক সময় কি হয় বাইরে থেকে একটু ওষুধ দিয়ে আমি করেছি, সেই কিছুক্ষণ ভালো থাকি, তারপর আবার না এই বদহজমটা ঠিক মতো হচ্ছে। পায়খানা পরিষ্কার হচ্ছে এই কয়েকদিন? হ্যাঁ, মোটামুটি, যে খুব সেরকম ভাবে যে হচ্ছে তা নয়, মানে ক্লিয়ার হচ্ছে না ঠিক মতো। ক্লিয়ার হচ্ছে না। আর যে বদহজম হয়ে যাচ্ছে, ঢেকুর উঠছে? হ্যাঁ হ্যাঁ, একটা ভমিটিং, মানে যেটা সেটারই একটা ঢেকুর ভাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি, টিভিতে শুনতে থাকুন। দেখুন, এই যে প্রবলেম গুলো না, আমাদের শরীরে যদি কোনো এমন কিছু মানে প্রবেশ করে যায় যেটা আমার শরীর বুঝতে পারছে
যে এটা আমার শরীরের জন্য ক্ষতিকারক, ও কিন্তু বের করে দিতে চাইবে। দুভাবে বের করে, পেটের কিছু গেলে দুভাবে সেটা বের করে। একটা হচ্ছে আমাদের পটি হয়ে বেরিয়ে যাবে, সেখানে কি হবে, পেট খারাপ হয়ে যেতে পারে, স্টুল পাতলা হয়ে যেতে পারে। কিন্তু তার জন্যই বলা হয় যখনই পেট খারাপ হয় চট করে কিন্তু ওষুধ খেয়ে সেটাকে বন্ধ করতে নেই। কেন? ওষুধ খেয়ে বন্ধ করলে ভেতরে নোংরাটা জমে থাকে, খারাপ জিনিসটা জমে থাকে, সেখান থেকে আবার গ্যাসের সৃষ্টি হতে পারে। এইটা গেল। দ্বিতীয়ত আরেকটা, যদি ওই পথ দিয়ে না হয় তাহলে কিন্তু বমি হয়েও বের হয়। দেখবেন আমাদের যখন কোনো খাদ্য খাবারের সমস্যা থেকে বমি হয়, দেখবেন গোটা গোটা খাবারগুলো বেরায়, ভাত বেরোচ্ছে বা যে খাবারটা আপনি আগের দিন খেয়েছেন সেগুলো বেরোচ্ছে গোটা গোটা, মানে সেগুলো তার মানে ডাইজেস্ট হয়নি ঠিক মতো। ডাইজেস্ট হয়নি বলেই সেটা মানে আবার পেট মানে মানে গলা দিয়ে বেরিয়ে এসছে। ঠিক আছে, আমাদের পেটে সেটা থাকতে পারছে না, কারণ পেট দেখছে এই জিনিসটা খারাপ। সেই বমিটাকেও কিন্তু আটকাতে নেই চট করে। অনেকেই আছে একবার বমি করলো চট করে ডাক্তারের পরামর্শ ছাড়াই বমির ট্যাবলেট খেয়ে ফেললো, না, একদম না। কারণ সেখানে হিতে বিপরীত হতে পারে, কারণ ভেতরে গ্যাসটা জমতে জমতে বুকে এমন চাপ দিতে পারে তখন আপনি সমস্যায় পড়তে পারেন। হয়তো দেখবেন যে মাথা পেইন শুরু হয়ে যেতে পারে, বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হতে পারে। কি করতে হবে? প্রথম যেটা করতে হবে এরকম সিচুয়েশন হলে, খাওয়া পুরো বন্ধ। খাওয়াটা চলবে না সেই মুহূর্তে। কতক্ষণ? যতক্ষণ না আপনি দেখছেন আপনার খিদে পাচ্ছে। যখন আপনার পেট ঠিক থাকবে, সময় হলে ঠিক ও শরীরের যখন মানে খাবারের বা পুষ্টির দরকার হবে তখন কিন্তু আপনি খিদে পাবে, এবং খিদের ব্যথাটা সবাই বুঝতে পারে, হাঙ্গার প্যাং বলে ওটাকে। ঠিক আছে, যতক্ষণ না ওই খিদেটা পাচ্ছে আপনি কিন্তু খাবেন না। খেলেই আপনার বদহজম হবে, ভেতরে আরো সমস্যা হবে, আরো বেশি গ্যাস হবে, আরো বেশি ভার ভার লাগবে, যেটা আপনার আপাতত হচ্ছে। এবং কি খাবেন আপনি? আপনি সিম্পল জল খেয়ে যান। যদি দেখছেন আপনার পায়খানা খুব বেশি হয়ে যাচ্ছে, তাহলে ওআরএস খাবেন, ওআরএস খাবেন। ঠিক আছে, ওআরএস খেলে কি হবে আপনার, যাতে আপনার ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স না হয়, তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ডাবের জল। আর না হলে নুন চিনি, 1 চামচ চিনি বা গুড় নিলেন, তার সাথে নুন নিলেন 1 চিমটি, এটা করে খেতে পারেন। যদি দেখছেন খুব বেশি হচ্ছে তাহলে অবশ্যই ইমার্জেন্সির জন্য ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে হবে আপনার। এটা গেল। আর বমি হলেও সেটাও দেখবেন কতবার হচ্ছে। যদি বেশি মাত্রায় হয়, যদি দেখছেন যে জলই বের হচ্ছে, তাহলে কিন্তু ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন। তো এই জিনিসটা মেনটেন করতে হবে। খেয়ে ফেললে চলবে না, বেশি খেয়ে ফেললে কিন্তু আমাদের শরীর খারাপ হয়, কম খেলে কিন্তু শরীর খারাপ হয় না। যখন এরকম সিচুয়েশনে আসছে আপনার, তাহলে কিন্তু আপনার খাওয়া টাওয়াটা একদম কমিয়ে দিতে হবে। আর কি, কোন খাবারগুলো খাবেন না যখন শুরু করবেন আবার খাবার, বা ধরুন এখন খাচ্ছেন, শুধু আপনি খাবেন যেগুলো অ্যালকালাইন ফুড। অ্যালকালাইন ফুড মানে যেগুলো ক্ষার জাতীয় খাবার। ক্ষার জাতীয় খাবার কি আছে? সবচেয়ে ভালো হচ্ছে ভাত, তার পাশাপাশি হচ্ছে মুড়ি আছে। অনেকের কি হয়, আটা সহ্য হয় না, তার কারণ ওখানে একটা প্রোটিন থাকে গ্লুটেন বলে, তার জন্য আটাটা যাদের মানে রেগুলার আটা না খেলেও চলে, তারা তখন আর আটা খাবেন না, রুটি, ভাত, মুড়ি এগুলো খাবেন। তার পাশাপাশি সবজি খাবেন বিভিন্ন ধরনের, শাক পাতা খাবেন না, কিন্তু বিভিন্ন ধরনের যে ভেজিটেবলস আছে ওগুলো খাবেন। মাছ, মাংস, ডিম এগুলো বা দুধের প্রোডাক্ট এগুলোকে বন্ধ রাখবেন। এইভাবে করে 1-2 দিন করতে করতে দেখবেন আপনার কিন্তু ওই প্রবলেমগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আর যদি দেখছেন যে প্রবলেম আরো বাড়ছে, যে কোনো কিছু করে ঠিক হচ্ছে না, তাহলে অবশ্যই বলবো আমাদের সাথে যোগাযোগ করুন, ডাক্তারবাবুদেরকে এখানে দেখান, প্রপার ট্রিটমেন্ট নিন। আপনার পেটের যত রকম সমস্যা আছে সবগুলোই কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম। দেখুন, পেটের সমস্যা নিয়ে আমরা কথা বলছি এবং পেট সংক্রান্ত কত রকমের ফোন কিন্তু আমরা পেলাম। তাই পেটের সমস্যাকে অবহেলা করবেন না। আমি নিজেই পারবো পেটের সমস্যা কমিয়ে নিতে। মেডিসিন শপ আমার বাড়ির পাশে কি করতে তৈরি হয়েছে, ওখান থেকে মেডিসিন কিনে এনে খেয়ে নেবো, একদম না। মেডিসিন শপ অবশ্যই আপনাকে প্রয়োজনে অনেক সাহায্য সহযোগিতা করবে, কিন্তু কোনো ডক্টরের অ্যাডভাইস ছাড়া, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া একটা মেডিসিনও কিন্তু আপনি খাবেন না, নিজের ডাক্তারি করবেন না। একটু ভিজিট বাঁচানোর জন্য নিজেকে নিয়ে বড় কোনো এক্সপেরিমেন্ট করবেন না। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি কৌশিক জানা বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে বলুন কৌশিক বাবু, কি প্রবলেম? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার গ্যাস হচ্ছে এবং পেট ব্যথা করছে। বুঝি গ্যাসের সমস্যা হচ্ছে এবং পেট ব্যথা করছে। কোনো মেডিসিন খাচ্ছেন তার জন্য? এরকম দোকান থেকে কিনে খাই। ও, দোকান থেকে কিনে খাচ্ছেন। খাবার পরে এটা দেখছি আরো বেশি বেড়ে যাচ্ছে। ওকে, বেশ। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এই প্রবলেমটা? না, এটা এই 15 দিন মতো।
আচ্ছা, যখন খাচ্ছেন তখন গ্যাস ট্যাস গুলো আরো বেড়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এমনি কি ধরনের খাদ্য খাবার খাচ্ছেন আপনি? বাড়ির রান্না যেমন হয়। রিচ খাবার কি খাচ্ছেন না? হ্যাঁ, একটু রিচ খাবার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনুন, আমি একটা কথা আপনাকে বলছি। প্রথম যেটা, শুনতে থাকুন। হ্যাঁ শুনতে থাকুন। প্রথম যেটা হচ্ছে খাবারটা একটু চেঞ্জ করুন, ঠিক আছে? ফার্স্টে কি করবেন, ঘুম থেকে উঠে 1 গ্লাস হালকা গরম জল খাবেন এবং সম্ভব হলে আগের দিন একটু তার মধ্যে একটু মৌরি ভিজিয়ে রাখবেন। ঘুম থেকে উঠে ওই মৌরি ভেজানো জলটাই খেয়ে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত কি করবেন, যে দুপুরের খাবারটা 12টা থেকে 1টার মধ্যে করবেন। রাতের খাবারটা অতিরিক্ত রাত্রে না করে মোটামুটি 8টা 8:30টার মধ্যে করে নেবেন, যতটা আর্লিয়ার পারা যায়, যতটা তাড়াতাড়ি হয় এটা করে নেবেন। দুপুরবেলা যে খাবারগুলো খাবেন সব রকম খাবার খাবেন যা যা আপনি খাচ্ছেন, তবে খুব মশলা দিয়ে তেল দিয়ে রান্না করা খাবেন না, খুব ফ্রাই করা জিনিস যে মানে মানে ডিপ ফ্রাই করা জিনিস খাবেন না, বাইরের জিনিস খাবেন না, ঠিক আছে? তাছাড়া ধরুন শাকসবজি যেগুলো আছে সেগুলো খাবেন। একটু মেনটেন করবেন খাওয়াগুলো, কারণ এটা মেনটেন না করলে আপনার যে প্রবলেমটা এখন দাঁড়িয়েছে এটা কিন্তু ঠিক হতে চাইবে না। তার পাশাপাশি করবেন কি, দুপুরে ভাত খাওয়া শেষ হলে 1 গ্লাস ঘোল খাবেন। ঘোল মানে দইয়ের যে শরবতটা, ওটা লস্যি যেটা বলা হয় সেটা না। কি করবেন, অল্প দই নেবেন, টক দই, তার মধ্যে 3 ভাগ জল নেবেন, 1 ভাগ নেবেন আপনি দই। এটাকে মিক্সিতে খুব ভালো করে ফাটাবেন। ফাটাতে ফাটাতে দেখবেন মিক্সির মুখটা খুললে ওপরে একটা ক্রিমের মতো লেয়ার আছে, সেই লেয়ারটা তুলে ফেলে দেবেন। তলায় দেখবেন জলটা খুব পাতলা, হালকা একদম দেখবেন একটা যেটাকে আমরা ছাঁচ বলি বা ধরুন মাঠা বলি, ঠিক আছে? তো এই জিনিসটার মধ্যে কি করবেন, একটু বাড়ির ভালো জিরে গুঁড়ো করে রেখে দেবেন, সেখান থেকে 1 চামচ জিরে মেশাবেন, একটু বিট নুন মেশাবেন, ওটা মিলিয়ে তারপরে ডেইলি খাবেন দুপুরে ভাত খাওয়ার পর। এইভাবে মেনটেন করুন। আর সকালের ব্রেকফাস্টটা ঘুম থেকে ওঠার 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে খেয়ে নেবেন। হালকা কিছু খাবার খাবেন, বেশি রিচ না। এইভাবে মেনটেন করলে দেখবেন এটা আপনার ঠিক হয়ে যাবে। তাও যদি ঠিক না হয় তাহলে বলবো অবশ্যই আপনার ওষুধ খেতে হবে, কারণ ভিতরে জানতে হবে কি প্রবলেম থেকে এটা হচ্ছে। তবে যেটা বললাম এটা একটা সাধারণ একটা আপনাকে গাইডলাইন দিলাম, এভাবে মেনটেন করুন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি সুদেশ ঘোষ বলছি। কোথা থেকে? সুদেশ ঘোষ, বারাসাত। বারাসত থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে এই যে ঠান্ডা গরম সময়টা চলছে, কখনো ঠান্ডা কখনো গরম, গলার ঠিক উপরের দিকটা মানে একদম চোয়ালের নিচের দিকটা একটা কিরকম জায়গা জুড়ে ফুলে গেছে। আচ্ছা, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। ওটা সকালের দিকে ফুলে যাচ্ছে, বেলায় সেটা কমে যাচ্ছে। মানে ঠিক এই গলার জায়গাটাই কি এখানে? হ্যাঁ, ঠিক গলার উপরের দিকটা, মানে চোয়ালের নিচের দিকটা। আচ্ছা, দেখুন আমাদের ওখানে টনসিল গ্ল্যান্ড থাকে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। ওই অনেকেরই আছে যে টনসিলের মানে গ্ল্যান্ড গুলো কিন্তু ওটা কিন্তু ফুলতে থাকে যদি ঠান্ডা লেগে যায়। সবার হয় না, কিন্তু কারো কারো তো হয়, ওটাও হতে পারে। একটা কাজ করতে হবে, আপনার একটু এসে দেখাতে হবে। এই ব্যাপারটা না দেখিয়ে সামনাসামনি না দেখলে কিন্তু বোঝা যাবে না, কারণ ওটা একটু চোখের সামনে দেখে প্যালপেট করে দেখে বুঝতে হবে যে কি অ্যাকচুয়ালি হয়েছে। তবে যেটাই হোক, আমাদের এখানে কিন্তু এনবিপিতে যে কোনো রোগের চিকিৎসা হয়। কঠিন থেকে কঠিন রোগের কিন্তু এখানে সমাধান পেয়েছেন যারা আসছেন। এবং একটাই কথা বলবো যে রোগটাকে পুষে রাখবেন না। অনেক দিন হয়ে গেল, সব চেষ্টা করলেন, যখন কোনো কিছু হলো না তারপরে আসছেন, এটা করবেন না। যখন আপনি জানতে পারছেন যে এনবিপিতে এলে এই রোগের আপনার যে সমস্যাটা তার রোগের চিকিৎসা আছে, বা আপনার পরিচিত কারো যে রোগটা আছে তার চিকিৎসা আছে, তাহলে কেন আরো দিন ওয়েট করবেন? তাতে তো রোগটা আরো বেড়ে যাবে। সেটা না করে বলবো, যখনই আপনি বুঝতে পারছেন সমস্যা হচ্ছে, এনবিপিতে একবার নক করবেন, এনবিপিতে এসে একবার দেখিয়ে নেবেন, কনসাল্ট করবেন। ডাক্তারবাবুরা দেখে বুঝে যাবে আপনার সমস্যাটা কতটা সিভিয়ার, কতটা ক্রিটিক্যাল, ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু আপনার চিকিৎসা চলবে। কারো খুব তাড়াতাড়ি সেরে যাবে, কারো একটু সময় লাগবে। যত ক্রিটিক্যাল হবে তত সময় বেশি লাগে। যদি আপনি অল্প থাকতেই চলে আসতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটাই কথা বলবো, রোগ কিন্তু সারানো যায়, রোগের জন্য কিন্তু সারা জীবন ওষুধ খেতে হয় না। আর সেটা কে বলছে? এনবিপি থেকে আমরা বলছি, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু
যে কোনো রোগীর ট্রিটমেন্ট করলে সেরে যায়, একজন ব্যক্তি সুস্থ হতে পারে, কিন্তু আমাদেরকে সেই সময়টুকু আপনার দিতে হবে যে রোগটা এতটা বেড়ে না যায় যে আর হাতে মানুষের সময় নেই। তার জন্যই বলবো হেল্পলাইন নাম্বারে আজই কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের দেখিয়ে দিন। আর আমাদের বন্ধুদের জন্য আরেকবার মনে করে দেবো যে মেছেদায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবার শিলিগুড়িতে কিন্তু থাকছেন আপনাদের জন্য ডক্টর বি শর্মা, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটি এবং ডিব্রুগড় অর্থাৎ আসামের বন্ধুরা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করুন এবং আসাম থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা একটু যোগাযোগ করুন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়া চেম্বার রয়েছে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বহরমপুরে চেম্বার রয়েছে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন কোচবিহারে ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে চেম্বার রয়েছে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন দিল্লিতে ডক্টর বি শর্মাকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই ডক্টর এ হালদারকে, হলদিয়ায় আমাদের চেম্বার রয়েছে এবং সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলা এবং শিলচরে চেম্বার রয়েছে, এবার কিন্তু আগরতলায় থাকবেন ডক্টর বি শর্মা, ত্রিপুরার বন্ধুদের জন্য মেসেজ এটা, আর শিলচরে কিন্তু পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে। কলকাতায় আমাদের চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে একদম চৌমাথার কাছে আমাদের চেম্বার রয়েছে, এদিকে আপনারা পেয়ে যাবেন হাজরা শিশু মঙ্গলের একেবারে অপোজিটে শিশুমঙ্গল হসপিটাল অবশ্যই, এবং আপনারা হাতিবাগান চৌমাথার খুব কাছাকাছি চেম্বার পেয়ে যাবেন, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন, আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা অবশ্যই আমতলাতে কিন্তু চেম্বার পাচ্ছেন। প্রত্যেকের জন্য টিভি স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন, আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন, আজ যোগাযোগ করুন। এবং তার পাশাপাশি আজকে পেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং পেট থেকে স্কিনের প্রবলেম, হাতে সময় একদম কম, 1-2 মিনিটের মধ্যে রয়েছে। আমি একটু ডক্টর ভাদুরী থেকে জানতে চাইবো যে পেট থেকে আমাদের স্কিনে যে সমস্যাগুলো আসে সেগুলো ঠিক কি ধরনের সমস্যা এবং তার ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে তো পুরোপুরি ভাবে? হ্যাঁ, দেখুন ট্রিটমেন্ট আমাদের এনবিপি তে রয়েছে এবং আমাদের এনবিপির একটা স্পেশাল ক্লিনিকও রয়েছে যেটা লা এলিগেন্স, এখানে কিন্তু স্কিন এবং হেয়ারের বিভিন্ন স্পেশাল ট্রিটমেন্ট গুলো হচ্ছে। এবং এই যে লিভারের সমস্যা থেকে বিভিন্ন স্কিনের প্রবলেম আসছে, তার মধ্যে খুব প্রমিনেন্ট আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সেতির সমস্যা, এবং তার সাথে সাথে মেচেদার সমস্যা, তারপরে ব্রণর মতো সমস্যা, একনে যেগুলো আমরা বলছি, এই ধরনের কিন্তু প্রবলেম আমরা খুব বেশি দেখতে পারি। তো যদি লিভারটাকে আমরা ভেতর থেকে ঠিক করি এবং বাইরে থেকে বিভিন্ন মডার্ন যে সব ট্রিটমেন্টগুলো এখন আছে, যেগুলো বিদেশে প্রচলিত আছে, এখন আমাদের ভারতবর্ষেও এসছে, সেই ট্রিটমেন্টগুলো কিন্তু লা এলিগেন্সের মাধ্যমে আমরা দিতে পারি। আপনাদেরকে দিলে কিন্তু দেখা যাবে আপনাদের যে এই যে মেচেদার সমস্যা বা ব্রণর সমস্যা, এগুলো কিন্তু আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে, এবং তার থেকে যে ক্ষয়ক্ষতিগুলো স্কিনের মধ্যে হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্কিনের উজ্জ্বলতা বাড়বে, গ্লো বাড়বে, তারপরে স্কিনের মধ্যে যে দাগ, কালো দাগ বা গর্ত হয়ে যায় সেগুলো ঠিক হয়ে যাবে। এগুলো সব ব্যবস্থা কিন্তু আমাদের এনবিপি তে রয়েছে। এনবিপি এবং এনবিপিরই একটা ডিভিশন যেটা লা এলিগেন্স, এইখানে কিন্তু এলে আপনি স্কিনের এবং হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি যত রকম রোগ আছে সবগুলো রোগেরই কিন্তু ট্রিটমেন্ট এনবিপিতে আয়ুর্বেদের মতো হয়, আয়ুর্বেদিক মতে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন। একদম তাই। আপনার কি দায়িত্ব থাকবে? আপনার যে কোনো ধরনের সমস্যার জন্য যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আবেদন রিসার্চ সেন্টারে, আর সে কারণে নোট করে রাখতে হবে আমাদের নাম্বার, এনবিপির নিজস্ব নাম্বার 9830235527 বা 37। আপনার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল বা ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে, আপনার পেটের সমস্যা বা অস্থির সমস্যা হতে পারে, আপনার নার্ভ বা আপনার মাসেলের কোনো সমস্যা হতে পারে, সবকিছুর জন্য পাইলস, ফিশার, ফিস্টুলা, আপনি অপারেশন করতে চাইছেন না এরকম কোনো সমস্যা, দীর্ঘদিন মেডিসিন খেতে চাইছেন না এরকম কোনো সমস্যা, সবকিছু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আবেদন রিসার্চ সেন্টারে। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, আবারও কথা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, নমস্কার।